অনেক বাবা মা আছেন, অনেক অভিভাবক আছেন, তারা কিন্তু ওরাল স্যালাইনের প্রায়োরিটিটা আগে না নিয়ে কিন্তু ওষুধের খোঁজে বের হন। কি ওষুধ? এই তাড়াতাড়ি করে পায়খানা বন্ধ করার জন্য অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য কিছু দেন। অনেক বাচ্চা আমাদের কাছে এখনো পর্যন্ত আসে, এই ডায়রিয়া হয়েছে কিন্তু পেশাব গত 24 ঘন্টার মধ্যে পেশাব করছে না, পরীক্ষা করে দেখা যায় তার কিডনি ফেল করছে। কোনো শিশু যদি কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কস খায়, অর্থাৎ কি, যে খাবার খেয়েছে যার ভিতরে কিছু রোগ জীবাণু আছে, যে পানীয় খেয়েছে সেটাও কোনো রোগ জীবাণু আছে, যে বাচ্চাটা, যেটা মুজিবর বলে গেল, যে বাচ্চাটা ব্রেস্ট ফিডিং করছে না, যে বাচ্চাটা টিনের দুধ খাচ্ছে বোতলের মধ্যে, সেও কিন্তু কন্টামিনেশনের শিকার। তো এই খাবার ফলে এই যে কন্টামিনেটেড যে খাবারটা এবং যে পানীয়টা কোথায় গেল, গেল কিন্তু নাড়ির ভিতরে, স্টোমাক পার হয়ে নাড়ির মধ্যে আসছে, এবং ডায়রিয়ার সমস্ত গোলমাল কিন্তু নাড়ির মধ্যেই। তাহলে আমরা যদি নাড়ির কথাটা একটু চিন্তা করে দেখেন, সৃষ্টিকর্তা কিভাবে তৈরি করেছেন। নাড়ির ভিতরে, নাড়িটা একটা নাড়ি, একটা পাইপের মতো, তাই না? এর ওয়ালে কিন্তু কোষ আছে। শুধু কোষের কাজটা হলো কি, এই কোষের যে সারফেস আছে সেই সারফেসগুলো কিন্তু ব্যবহার করা হয় যে সমস্ত পানি এবং খাবার, লবণ, বিভিন্ন জিনিস আমরা খাচ্ছি সেগুলো যাতে ওইটাকে ভেদ করে, ব্যারিয়ারটাকে ভেদ করে রক্তের মধ্যে যেতে পারে। আর রক্তের মধ্যে গেলে এটা সমস্ত শরীরে চলে যাবে। তো সেই সেলগুলোর মধ্যে কিন্তু একটা কোষ আছে, সেই কোষের উপরে কিন্তু আরও এরকম নানান রকম বা সিলিয়া থাকে, যেটাকে বলে ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার কিন্তু শুধু কোষের যে সারফেস এরিয়া তার থেকে কিন্তু আরও অনেক গুণ সারফেস এরিয়া বেশি। তাহলে এত সারফেস এরিয়া কেন তৈরি করছে? যে এই প্রয়োজনীয় পানি এবং পুষ্টি খামানের খাবার, এটা কোনো না কোনোভাবেই লস করা যাবে না। একটা বাচ্চা যদি বেঁচে থাকতে হয় তাহলে এটা তার বাঁচার জন্য, তার বৃদ্ধির জন্য, শরীরের বৃদ্ধির জন্য, তার পুষ্টির জন্য, তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তার সব কিছুর জন্য এটা কিন্তু রক্তে যেতেই হবে, সেই জন্য এটা তৈরি করেছেন। এখন যে সমস্ত রোগ জীবাণু আমাদের এই কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কসের মধ্য দিয়ে নাড়ির মধ্যে প্রবেশ করে, তার ভিতরে বাচ্চাদের ভিতরে যত রোগ জীবাণু আছে সেখানে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, প্যারাসাইট আছে। এর মধ্যে ভাইরাস হলো সব থেকে বেশি। ভাইরাসের কথাটা আমি বিশেষভাবে এই জন্য উল্লেখ করছি যে যখন এখনো পর্যন্ত সোসাইটিতে আমরা দেখি যে যখন একটা বাচ্চা ডায়রিয়ায় আক্রান্ত হয়, তখন কিন্তু অনেক বাবা মা আছেন, অনেক অভিভাবক আছেন, তারা কিন্তু ওরাল স্যালাইনের প্রায়োরিটিটা আগে না নিয়ে কিন্তু ওষুধের খোঁজে বের হন। কি ওষুধ? এই তাড়াতাড়ি করে পায়খানা বন্ধ করার জন্য অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য কিছু দেন। কিন্তু এখানে একটা কথা স্পষ্ট করে আমি বলছি যে বাচ্চাদের যতগুলো কারণ আছে, যে সমস্ত রোগ জীবাণুগুলো বাচ্চাদের ডায়রিয়ার জন্য রেসপন্সিবল, তাদের ভিতরে প্রায় 90% হলো ভাইরাস। এবং একটা রোটা ভাইরাসের নাম আপনারা হয়তো শুনেছেন, এবং এই ভাইরাসটি কিন্তু চাইল্ডহুড ডায়রিয়ার ক্ষেত্রে সব থেকে বেশি। এছাড়া ব্যাকটেরিয়া আছে, আমাদের মতো দেশের জন্য কলেরার জীবাণু আছে, তারপরে টাইফয়েডের জীবাণু আছে, এবং অন্যান্য অনেক ব্যাকটেরিয়া, প্যারাসাইটস, এগুলো আমাদের আছে। এই পানি শূন্যতা কিন্তু আমাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্কের হতে পারে, একটা বাচ্চার হতে পারে। তাহলে বাচ্চাদের শরীর এবং বড়দের শরীরের ভিতরে একটা ফিজিওলজিক্যাল একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? সেটা হলো আমাদের প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা আমাদের শরীরের ওজন এবং স্কিনের যে আয়তন সেটাকে যদি আমরা মেজার করি, এটাকে বলে বডি সারফেস এরিয়া। এই বডি সারফেস এরিয়া আমাদের জন্য সবারই, অ্যাডাল্টের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু বাচ্চা যত ছোট হবে তত তাদের বডি সারফেস এরিয়া বেশি হয়। যত বেশি বডি সারফেস এরিয়া হয় তত তার শরীর থেকে পানি বেরিয়ে যায়, সে খুব তাড়াতাড়ি কিন্তু ডিহাইড্রেশনের শিকার হয়ে যায়। তাহলে একটা বাচ্চা যদি এই অবস্থায়, সে যদি কোনো কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কস খাওয়ার ফলে তার নাড়িটা আক্রান্ত হয়েছে, সেই নাড়িটা আক্রান্ত হওয়ার ফলে ওইখান থেকে সেই সমস্ত পুষ্টিকর খাবার এবং পানির যে উপাদান, লবণ, এইগুলো কিন্তু রক্তে যেতে পারছে না, সেগুলো পায়খানা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ডায়রিয়াতে শুধু পানি বের হয় না, কি বের হয়? পানি যায়, লবণ যায়। এটা কিন্তু আমাদের জরুরি, এটা বোঝার দরকার যে ডায়রিয়াতে মনে হয় যে শুধু পানি যাচ্ছে, কিন্তু না, তার সাথে লবণ বেরিয়ে যায়। তাহলে এই সারফেস এরিয়া যেটা আমি বলছিলাম বেশি থাকার জন্য অনেক ওয়াটার লস করে, এবং এই লস দুটোর সম্মিলিত প্রয়াসে কিন্তু বাচ্চা খুব কুইকলি তার যে ডিহাইড্রেশন যেটা হয়, সেই ডিহাইড্রেশনের মাত্রাটা মাইল্ড থেকে খুব কুইকলি তাড়াতাড়ি সিভিয়ার পর্যায়ে, মারাত্মক পর্যায়ে চলে যায়। এবং যখনই সে মারাত্মক পর্যায়ে চলে যায়, তাহলে আমাদের এখানে আরেকটু খেয়াল করার দরকার, কারণ এখানে মৃত্যুরোধের কথা বলা হয়েছে, জটিলতার কথা বলা হয়েছে। আমাদের সমস্ত শরীরের
জন্য পর্যাপ্ত পরিমাণে পানির চাহিদা আছে, তার মধ্যে সব থেকে বেশি ভালনারেবল হয় কোনটা? কিডনি। কারণ কিডনি পেশাব তৈরি করে, এই কিডনিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বেশি, এবং সেখানে দেখা যায় যে কিডনির প্রতি মিনিটের জন্য যতটুকু পানি যাওয়ার কথা সেই পানিটা কিন্তু এখন কমে যায়। কমে গেলে হয় কি, বাচ্চার কিডনি পারফিউশন কমে যায়, পেশাব কম তৈরি হয়, এবং একটা পর্যায়ে আসে, অনেক বাচ্চা আমাদের কাছে এখনো পর্যন্ত আসে, এই ডায়রিয়া হয়েছে কিন্তু পেশাব গত 24 ঘন্টার মধ্যে পেশাব করছে না, পরীক্ষা করে দেখা যায় তার কিডনি ফেল করছে। এটাকে বলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, অ্যাকিউট রেনাল ফেলিওর, কিডনির অবস্থা খারাপ হয়ে গেছে। এবং এখান থেকে কিন্তু অনেক বাচ্চা কিন্তু সরাসরি ডায়রিয়ায় মারা যায়নি, কিন্তু ঠিক মতো রিহাইড্রেশন করা না ফলে, তার বডি সারফেস এরিয়ার জন্য অনেক লস হওয়ার ফলে কিডনি আক্রান্ত হয়ে সে মারা গেছে। যে সমস্ত লবণগুলো ডায়রিয়ার সাথে বেরিয়ে যায় তার মধ্যে ইম্পর্ট্যান্ট লবণ হলো সোডিয়াম, যেটা অলরেডি আলোচনায় আসছে। এই যে সোডিয়াম, আমরা যে মানে লবণ খাই সেই সোডিয়াম। 2 নম্বর হলো একটা পটাশিয়াম, 3 নম্বর হলো ক্লোরাইড, আর 4 নম্বর হলো বাইকার্বনেট। এই বাইকার্বনেটের কথাটা এই জন্য বলতে, একটু আগে আসছিল প্রফেসর তাহমিদ বলছিলেন যে বাইকার্বনেটটা কিন্তু আমাদের শরীরের সমস্ত সিস্টেমগুলোকে কর্মক্ষম রাখার জন্যে একটা নির্দিষ্ট মাত্রা পিএইচ বলে, এটা অ্যাসিডও হতে পারবে না আবার অ্যালকালাইনও হতে পারবে না, একটা ব্যালেন্স আমাদের থাকে। তো এখানে যদি এই বাইকার্বনেটটা লস হয়ে যায় তো বডিটা তখন অ্যাসিডিক ডিরেকশানে চলে যায়, এবং অ্যাসিডিক ডিরেকশানে যখনই চলে যায় বডির সমস্ত সিস্টেমগুলো কিন্তু আস্তে আস্তে আক্রান্ত হয়, কাজ করতে পারে না। আর এই পরে তাহলে এই অবস্থায় কিন্তু অনেকের বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যায়, অনেক ক্ষেত্রে মারা যায়, যেটাকে বলে মেটাবলিক অ্যাসিডোসিস। এটা খুব খারাপ জিনিস। কিন্তু হলো যে পটাশিয়ামটা বেরিয়ে যায়, এই পটাশিয়ামটা আমাদের মাসেল ফাংশনের জন্য খুবই জরুরি। এবং যেখানে দেখবেন যে ডায়রিয়া হয়ে গেলে বাচ্চাটা প্যারালাইসিস হয়ে যায়। কেন প্যারালাইসিস না, উইকনেস ডেভেলপ করে, কেন? ওই পটাশিয়াম লসের জন্য। আমাদের নাড়ির ভিতরে যে মাংসগুলো আছে নাড়ির গায়ে, সেই মাংসগুলোও কিন্তু তাদের ভালোভাবে সার্ভাইভ করার জন্য এই পটাশিয়াম দরকার। তাহলে এই পটাশিয়ামটা যদি কমে যায় তাহলে এই নাড়িগুলো আস্তে আস্তে ফুলে যায়। তাহলে একটা ডায়রিয়া রোগীর বাচ্চা আস্তে আস্তে দেখবেন ঠিকমতো রিহাইড্রেশন না হলে পেট ফুলে যাচ্ছে, এবং অনেক সময় পায়খানা বন্ধ হয়ে গেছে। এটাকে বলা হয় অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তাহলে আমরা এখান থেকে যে সামারি করি, তাহলে 4টা জিনিস আমরা এখানে পেলাম। একটা হলো ডিহাইড্রেশন, একটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস, 3 নম্বর হলো কিডনি আক্রান্ত হয়ে গেল, 4 নম্বর হলো পটাশিয়াম লসের জন্য পেট ফুলে গেল, আর 5 নম্বর জন্য অ্যাসিডোসিসের প্রভাবে শরীরের সমস্ত সিস্টেমগুলো কিন্তু অকেজ হয়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত একটা শিশুর জন্যে যে কোনো মুহূর্তে মৃত্যুর কারণ হতে পারে। এখানে কিন্তু শুধু পানি শূন্যতা না, তার সাথে আনুষঙ্গিক এই বিষয়গুলো হয়ে যায়। তো সেই জন্য আমি আমার প্র্যাকটিসে সবসময় মাকে জিজ্ঞেস করি যে আপনি, মানে ডায়রিয়া রুগী আসলেই প্রথমেই কোশ্চেনটা থাকে যে আপনার বাচ্চা লাস্ট কখন পেশাব করেছে। তাহলে বিষয়টা হলো কি, মেসেজটা হলো যে ডায়রিয়ার বাচ্চার মাকে আমি জিজ্ঞেস করবো যে আপনার বাচ্চা কতবার পায়খানা করছে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি আপনার বাচ্চা গত 6-8 ঘন্টার মধ্যে পেশাব করেছে কিনা। কারণ পেশাব যদি না করে তাহলে কিন্তু তার ম্যানেজমেন্টে কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে এবং গুরুত্বের সাথে তাড়াহুড়ো করে করতে হবে, যাতে করে কিডনিটা নষ্ট না হয়। কারণ ওই কিডনি একবার নষ্ট হয়ে গেলে সেখান থেকে রিভাইভ করানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই অবস্থার থেকে বাচ্চাকে মুক্তির জন্য তাহলে যাতে না হয় তার জন্য আমাদের সব থেকে কুইক যে কাজটা করতে হবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট ও স্যালাইন, একটা অ্যাপ্রোপ্রিয়েট স্যালাইন। একটু আগে কথা হচ্ছিল যে একসময় ছিল আইভি স্যালাইন। তো আইভি স্যালাইন কিন্তু আমাদের ছোট বাচ্চাদের এমনি ভেন পাওয়া যায় না, তারপরে দেওয়া খুব কষ্টকর, এবং এটা মেনটেন করা যায় না। এবং একটা বাচ্চা যখন ডিহাইড্রেশন হয়ে যায় তখন তো ভেন তো আরও কোলাপস করে যায়, তখন দিবে কী করে? তাহলে সেটা দেখেন প্র্যাকটিক্যালি এটা মানে ইমপ্র্যাকটিক্যাল, এটা করা সম্ভব। তাহলে কিন্তু আমাদের ওরাল স্যালাইনের পরে ডিপেন্ড করতে হবে। আজকে বাংলাদেশের বাংলাদেশ আন্ডার 5 মর্টালিটি অনেক কমে এসছে, সিগনিফিক্যান্টলি কমে এসছে। এখনও কিন্তু আমরা এই মানে মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলি যেটা, তো সেখানে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG যেগুলো আছে আমাদের না, সেখানে কিন্তু আমরা এখনও পৌঁছাতে পারি নাই। তো না পারার ক্ষেত্রে যে সমস্ত কন্ট্রিবিউটিং ডিজিজগুলো আছে তার ভিতরে ডায়রিয়া নাম্বার 1, নিউমোনিয়ার পর ডায়রিয়া নাম্বার 2 হবে নিউমোনিয়ার পরপরই। এছাড়া অন্যান্য অনেক কারণ আছে। তো সেই জায়গায় কিন্তু এই ডায়রিয়া রিলেটেড মর্টালিটি, মৃত্যু, এগুলো যদি আমাদের কমাতেই হয় তাহলে কিন্তু দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ আদার দেন ওরাল স্যালাইন, ওরাল রিহাইড্রেশন সল্ট, যেটাকে আমরা সলিউশন তৈরি করে আমাদের বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি।
এটা এটা প্র্যাকটিক্যাল এবং এটা প্রমাণ করেছে যে এটা কিন্তু বাচ্চার জন্য জীবন রক্ষাকারী। এর সাথে আরেকটা কথায় কথায় কিন্তু আসছিল জিঙ্কের ব্যবহারটা, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কম্বিনেশন। কারণ এই জিঙ্ক আমাদের যে মেকানিজমগুলোতে আমরা একটু আলোচনা করছিলাম যে নাড়ির থেকে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট লস হয়, সেখানে আমাদের জার্মগুলো আস্তে আস্তে ইনভেট করে, সেই সমস্ত প্রত্যেকটা জায়গায় এই জিঙ্ক কিন্তু একটা রক্ষণশীল কি বলে মানে প্রতিরক্ষামূলক একটা ব্যববুহত সে তৈরি করে। এবং তাতে করে দেখা যায় যে ডায়রিয়ার ওরাল রিহাইড্রেশন সল্টের এবং সলিউশনের মানে প্রেক্ষাপটে যতটুকু উন্নতি হয়, সেই মর্টালিটিটা এবং তাকে রিকভারি করার ক্ষেত্রে এই জিঙ্কের অ্যাডিশনটা কিন্তু অ্যাডিশনালি অনেক তার জন্য বেনিফিশিয়াল কাজ করে। তো আমি সেই জন্য আমার শেষ কথা হচ্ছে যে মা বাবাকে বলতে হবে ডায়রিয়া শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অত্যন্ত ভালোভাবে মানে মেথডিক্যালি এই সলিউশনটা তৈরি করা। আমরা এখনও অনেক পেশেন্ট পাই আমাদের কাছে খিঁচুনি নিয়ে আসে, মানে ব্যাপারটা দেখেন বোঝেন যে বাচ্চার 1 বছর বয়স খিঁচুনি নিয়ে আসছে, তো কী ব্যাপার, জ্বর ঠর কিচ্ছু নাই, তো কী ব্যাপার যে ডাক্তার সাহেব ডায়রিয়া হয়েছিল, খাবার স্যালাইন খাওয়াইতেছি কালকের থেকে, খাওয়ার পরে ও চোখটা মুখটা ফুলে গেছে, হ্যাঁ, আর এখন আজকে থেকে ওর খিঁচুনি শুরু হয়ে গেছে। তো মা কেমন করে তৈরি করছিলেন, ওই যে মুজিবর একটু আগে বসে বলে গেল যে সে আধা লিটার পানি কিন্তু সে নেয় নাই, হ্যাঁ, 1 গ্লাস পানির মধ্যে 1 প্যাকেট ঢেলে দিয়ে কনসেন্ট্রেটেড ওরাল স্যালাইন খাইছে। এখন কনসেন্ট্রেটেড ওরাল স্যালাইনের ভিতরে সোডিয়াম আছে বেশি, তো সেই সোডিয়াম সে খাইতেছে এবং একটু আগে আমরা বলছিলাম সোডিয়ামের সাথে পানি বাধাই করা থাকে, সমস্ত মুখ গেছে ফুইলা, এবং মুখ ফুলে যাওয়ার পরে ব্রেনের মধ্যে সেটা চলে গেছে, ব্রেনের কোষগুলোও গেছে ফুলে, এবং বাচ্চা এখন খিঁচুনি হচ্ছে। তো এটা কিন্তু এখনও পর্যন্ত মানে আমাদের সোসাইটিতে এই ভুলগুলো হচ্ছে। তো সুতরাং ওরাল স্যালাইন আমরা অ্যাকসেপ্ট করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের জনগণকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা কিন্তু মেথডিক্যালি তৈরি করতে হবে টু অ্যাভয়েড ডিফারেন্ট কমপ্লিকেশনস। এবং যে সমস্ত বাচ্চাদের বয়স 2 বছরের উপরে, তার হলে 20 থেকে 40 চামচ প্রতিবার পাতলা পায়খানা করার পর। এটা করা সত্ত্বেও যদি দেখা যায় যে বাচ্চাটা আরও খেতে চাচ্ছে, বাচ্চাটা খুব ইরিটেটেড, বাচ্চাটা সারাক্ষণ ঘ্যান করতেছে, কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না, মুখের কাছে এরকম গ্লাস নিয়ে আসে সে ধরে কেড়ে খাচ্ছে, বুঝতে হবে যে তার ডিহাইড্রেশনের মাত্রাটা আরেকটু মাঝামাঝি লেভেলে চলে গেছে। তখন কিন্তু তার ওরাল স্যালাইন খাওয়ানোর পরিমাণ আরেকটু বেশি হবে, প্রতি কেজি বডি ওয়েটের জন্য 75-80 ml হিসাবে করেন। মনে করে এটা খুব সহজ জিনিস, একটা বাচ্চার বয়স হলো 2 বছর, তো আমরা 10 কেজি ওজন ধরি, 10 কেজি হলে 750, মানে 1.5 প্যাকেট খাবার স্যালাইন 4 ঘন্টার মধ্যে শেষ করে দিতে হবে। তারপরে যদি দেখা যায় না বাচ্চা এখন ঝিমাই গেছে, অর্থাৎ বাচ্চা এখন নড়াচড়া কম, তার মানে সে মারাত্মক পরিণতি দিয়ে, তখন তাকে হাসপাতালে নিয়ে তাকে দ্রুততার সাথে স্যালাইন দিয়ে তাকে রিভাইভ করতে হবে। তাহলে ডায়রিয়ার সাথে সবথেকে ওতপ্রোতভাবে জড়িত কি, ডিহাইড্রেশন, অল্প ডিহাইড্রেশন, মাঝারি ডিহাইড্রেশন, মারাত্মক ডিহাইড্রেশন। মাঝারি এবং অল্পটা বাড়িতে সম্ভব, কিন্তু যেটা সিভিয়ার পর্যায়ে চলে গেছে তার জন্য স্থান কোথায়, হাসপাতাল নিয়ে এই স্যালাইন দিয়ে দেওয়া, তা না হলে এই বাচ্চাটার অকাল মৃত্যু হতে পারে।